कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना। বাংলার মানুষ সুবিধা পায় না, এই ডায়মন্ড হারবারের মাটি থেকে দাঁড়িয়েই বলেছিলে। তৃণমূল কংগ্রেস বাংলার বর্তমান এবং বাংলার ভবিষ্যৎ। যে তৃণমূলকে তুমি চোর, চিটিংবাজ এবং যদি ভোট অবৈধ হয়ে থাকে তারা আলিমুদ্দিন নেতারা চলো খাতা পত্র চোতা নিয়ে গিয়ে কেস করি কোর্টে। এই কেসটা কেন করলো না? আমি তো এই বন্ধুদের সঙ্গে সারা জীবন থাকতে চেয়েছিলাম। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বই পড়া শুরু হবে? স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, মমতা ব্যানার্জির তো ভিশন এটি। উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা লাইনে দাঁড়িয়ে আছে। একটা ফর্ম ফিল আপ করতে 500 টাকা লাগে, 500 টাকা পাবে কোত্থেকে? চাকরি দুর্নীতি, শিক্ষা দুর্নীতি এবং পার্থ চ্যাটার্জির খাটের তলায় ওই তুমি শুধু খারাপ দিকগুলো তুলে ধরবে, ভালো মানুষের কথা বলবে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হাঁটছো বা তার পথ অনুসরণ করে গেছো। সঙ্গে এক চুমুক করে দেবো দিয়ে আমি বামপন্থার কথা বলবো, এটা ঠিক না। রাজনীতির ময়দানে যার বিচরণ একেবারে নিঃশব্দে নিভৃতে, কিন্তু বেশ কিছুদিন ধরে এই মানুষটিকে ধরার জন্য আমরা সবাই ছুটে বেড়াচ্ছি। আর সামাজিক মাধ্যম খুললে তো চারিদিকেই শুধু এই মানুষটির প্রসঙ্গই ঘুরে ফিরে আসছে। তিনি কে এই মুহূর্তে আর বলতে হবে না। এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে সব থেকে আলোচিত ব্যক্তিত্ব প্রতিকর রহমান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রতিকর দা, আমি ভাবলাম যে তোমাকে কল করলে প্রথমে তোমার পিআর হয়তো কলটা উঠাবে, হয়তো ইতিমধ্যে হয়তো পিআরও হয়তো মনে হচ্ছিল, দেখলাম না, এখনো প্রতিকর দাই ফোনটা তুলেছে। তো এই যে তোমার যে রাজনৈতিক পালাবদল, তুমি বামপন্থী মনোভাব ছেড়ে এই যে তৃণমূলের যে মনোভাব সেখানে এলে 4 দিন হতে চললো, কি বুঝছো? আমার সঙ্গে বাড়ি থেকে এই পর্যন্ত এসছিস, হ্যাঁ, মানুষ কি বলছে আগে সেটা বল। আসছি রাস্তা দিয়ে প্রচুর মানুষ কথা বলছে, দে আর হ্যাপি, এটাই বুঝছি যে মানুষ খুব খুশি। দিনের শেষে আমরা যারা রাজনীতিটা করি মানুষের জন্য তো করি, হ্যাঁ, মানুষই শেষ কথা বলে। দুটো সোশ্যাল মিডিয়ায়, দুটো ফেসবুকে কে কি বললো না বললো তাতে মানুষের কিচ্ছু যায় আসে না। এই যে বাড়ি থেকে যখন বেরোই, যখন হেঁটে আসি, অসংখ্য মানুষ যেভাবে কথা বলে, যেভাবে সরকারি প্রকল্পের সুবিধা চায়, সুবিধা করে দেওয়ার চেষ্টা করা হয়। এই একদিন দুদিনের তো ম্যাক্সিমাম সময় বাইরে ছিলাম, একদিন হাফবেলা, আজকের হাফবেলা এই তোরা এসে বাড়িতে ধরেছিস। অসংখ্য লোকজন বাড়িতে আসছে, রাস্তাঘাটে দেখা হচ্ছে, কথা বলছে, দে আর হ্যাপি, তারা খুব খুশি। প্রতিকর দা, এই যে উত্তরটাতেই তুমি সরকারি প্রকল্পের সুবিধার কথা বললে, যখন এই কথাটা বললে তখন একটা প্রসঙ্গ চলেই আসে। কারেক্ট। তুমি যখন সিপিএম এ ছিলে, যখন তুমি বামপন্থী মনোভাব নিয়ে চলতে যে সময়টা, সেটা তো এখন অতীত, তখন কিন্তু তুমি এগুলোর বিরোধিতা করেছিলে। ঠিকই, একদমই ঠিক। সেই বিরোধিতার প্রসঙ্গ আসছে, তখন তুমি নিজেই বলেছিলে যে বাংলার মানুষ সুবিধা পায় না, বাংলার মানুষ সুবিধা বঞ্চিত, এবং এই ডায়মন্ড হারবারের মাটি থেকে দাঁড়িয়েই বলেছিলে। একদম কারেক্ট। তো আমার যে প্রশ্নটা, ইতিমধ্যে এই কিছুদিনের মধ্যে তুমি অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছে, আমার প্রশ্নটা খুব স্পেসিফিক এই ব্যাপারে, যে এই যে প্রতিকর রহমানকে আমরা দেখেছি যে শাসক দলের বিরুদ্ধে কথা বলতে, এবং প্রতিকর রহমান শাসক দলের বিরুদ্ধে কথা বলে সাধারণ মানুষের সমস্যাগুলোকে তুলে ধরতো, এখন কি সাধারণ মানুষ সেই প্রতিকর রহমানকে মেলাতে পারবে? একদমই পারবে। এখন যে সরকারি প্রকল্পের একটা ভূয়সী প্রশংসা তোমার কাছ থেকে পেলাম, মানুষ ভালো বলছে, সরকারি প্রকল্পের কথাটাকে তুমি হাইলাইট করলে, তাই এই প্রশ্নটা রাখলাম। তুই প্রথমে ন্যারেটিভের উপর ডিপেন্ড করে, তুই যখন প্রথমে শুরু করলি তুই বললি ভেবেছিলাম প্রদীপদা তোমার ফোন করলো পিআর ধরবে, ধরেনি। ঠিক, মানুষ একটা জিনিস ভাবে, ওপার দিয়ে ভাবে, একমুখী দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবে। যখন তোর সামনে দুটো দৃষ্টিভঙ্গি আসে, তুই যখন দেখেছিস যে না প্রদীপদার মতোই আছে, সেই পুরনো ফোনটা আছে, সেই পুরনো লোকটা আছে, অসংখ্য মাঝখানে কিছু মানুষজন জুটে গেছে, এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন তখনই হলো যখন তুই আমার কাছে এসেছিস। যদি না আসতিস তাহলে তুই জানতে পারতিস না। ফলে আমি যখন ওদিকে ছিলাম তখন তোর মতো ভেবেছিলাম বোধহয় পাচ্ছে না, দেওয়ার দরকার। এখন আসার পরে বুঝি উল্টোটা হচ্ছে, বরঞ্চ অসংখ্য মানুষ পাচ্ছে, তারা আরো যে সুযোগ সুবিধাগুলো আছে সবগুলো পেতে চায়। আমি আরেকটা সৈনিক বাড়লাম তৃণমূল কংগ্রেসে, যে ওই কাজগুলোকে নিয়ে আরেকজন লোক বাড়লো, যে ওই কাজগুলোকে নিয়ে মানুষের কাছে নিয়ে যাবে। অতিও বড় শত্রু পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের সরকারি প্রকল্পের বিরোধিতা করতে পারে, অতি বড় মানুষও কেউ করবে না। আমরা যখন করেছিলাম, আমার প্রসঙ্গ যদি তুই ধরিস, আমি বলেছিলাম সরকারি প্রকল্পের মানুষ সুবিধা পাচ্ছে না, এটাই বলেছিলাম। কিন্তু সরকারি প্রকল্প যে খারাপ এটা বলিনি, বলেছিলাম 21 সালের নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার,
অধিকার নয়, ভিক্ষা, এইসব নানা তানা হ্যাঁ তানা হ্যাঁ যে নামানো হয়েছিল। পরে পার্টি রিয়েলাইজ করলো শূন্য হওয়ার পরে যে ওটা ভিক্ষা নয়, ওটা গরিব তাহলে মানুষের অধিকার। তখন যে মঞ্চে ওই যে দাঁড়িয়ে, আমি তোর মতোই ছিলাম। হ্যাঁ না প্রতিকূল, তখন যে মঞ্চে দাঁড়িয়ে এত বড় বড় ডায়লগ গুলো দিয়েছিলে, সংলাপগুলো, একদম। সাধারণ মানুষ তোমাকে ভরসা করেছে, একদম। বিশ্বাস করেছে, তখন কি তোমরা গ্রাউন্ডে গিয়ে সেগুলো অ্যানালাইসিস করোনি? এখন মনে হচ্ছে যে না, ভেতরের পরিবেশটা অন্যরকম। একদমই, হয়তো গ্রাউন্ড লেভেলে অ্যানালিসিস করা হয়নি। মানে তোমার ব্যর্থতা আছে বলছো আমার ব্যর্থতা সার্বিক রাজনৈতিক দল নির্বাচনের ক্ষেত্রে? না, আমি সার্বিকভাবে যে রাজনৈতিক দলকে দেখে আমি গিয়েছিলাম, যে রাজনীতি করতে গিয়েছিলাম 20 বছরের, সেই পার্টিটা আজকে সেই পার্টি নেই। দরজার ওপারে যখন ছিলাম একরকম ভেবেছিলাম, দরজার এপারে কিন্তু অন্যরকম। আসার পরে অনেক কিছু নতুন করে রিথিং করতে হচ্ছে, রিস্ট্রাকচার করতে হচ্ছে, নতুন করে ভাঙতে হচ্ছে, গড়তে হচ্ছে, নতুন করে আমার ধারণা প্রতিদিন পাল্টাচ্ছে। আর এটা তো ঠিক যে আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম 18.something% ভোট পেয়েছিলাম, ওই মানুষগুলো তো আমার সমর্থন করেছিল। আর উল্টো দিকে এটাও ঠিক, আমার বিরোধিতা কিন্তু অসংখ্য মানুষ করেছিল, মেজরিটি, যারা বলেছিল ভাই তুমি ঠিক নও, আমরা পাচ্ছি প্রকল্প। এই যে বলেছো যে যে সংখ্যাটা পেয়ে তুমি, যে সংখ্যাটা তুমি পেয়েছো ভোটে যখন দাঁড়িয়েছিলে, এই ডায়মন্ড হারবারের মাটিতে একটা বিতর্কিত বিষয় রয়েছে। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 7 লক্ষ ভোটে জয়ী লাভ করেন, তখনও তোমরাও কিন্তু যথেষ্ট কাউন্টার করেছিলে একদমই। যে সেই যে সংখ্যাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছে ভোটে, সেখানে কারচুপি আছে এবং সেটা প্রকৃত অর্থে ভোট নয়। তখন কিন্তু কাউন্টার করেছিল। একদম। এখন তোমরা এক মঞ্চে এবং তার হাত একদম। ধরে ঝান্ডা নিয়ে তুমি গিয়েছো তৃণমূলে, হ্যাঁ। এবং যে তৃণমূলকে তুমি চোর, চিটিংবাজ এবং জোরে জোরে মারতালি, দাদা দিদি এক সামথিং এই ধরনেরই কিছু হ্যাঁ, বলি। তুমি দিয়েছো, তুমি এগুলো ইউজ করেছো। আমি এই একদম। মুহূর্তে কোনো প্রমাণ পেশ করছি না, না আছে, সামাজিক সবাই জানে, মাধ্যমে বা সামাজিক গুগলে সবাই গেলে জানে, কিন্তু সবাই জানে আছে, হ্যাঁ। আমি বলেছি, আমি তো অস্বীকার করি না। একদম একদম। তো এখন, তখন তো তোমার তো অনুসারীরা ছিল, অনুগামীরা ছিল যারা তোমাকে অনুসরণ করতো। এখন তার হাত ধরে এই দলে, মানে তখন তো তুমি সমালোচনা করেছিলে, আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তুমি আমার লড়বে। একটা প্রশ্ন, এটাকে সাধারণ মানুষ কিভাবে নেবে? মানে তোমার বিশ্বাসযোগ্যতাটা কিভাবে নেবে আজকে সাধারণ তার মানুষ? প্রমাণ তুই নিজেই নিজে চলে না, গেছিস। এইটুকুতে কিভাবে এখন আমার বুঝবো? সঙ্গে চল, হাঁট, যেমন হওয়ার যে কোনো জায়গায় চল। এইটুকুতে কিভাবে বুঝবো? তোর ক্যামেরা আছে, বুম আছে, তুই আছিস, আমি আছি, বাংলার জনগণ আছে, যে কোনো জায়গায় চল। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, আমি সে সময় বলেছিলাম যে অবৈধ ভোট হয়েছে, নির্বাচন সঠিকভাবে হয়নি, অস্বীকার করার কোনো বলেছিলাম তো। তারপর আমি এটাও বলেছিলাম পর্দার আড়ালে যে যদি ভোট অবৈধ হয়ে থাকে, তাহলে আলিমুদ্দিন নেতারা চলো খাতা পত্র চোতা নিয়ে গিয়ে কেস করি কোর্টে। সিপিএম তো এতগুলো কেস করে, এই কেসটা কেন করলো না? ছাপ্পা হয়েছে, নেতৃত্ব দিনের পর দিন শীত ঘুমে চলে গেছিল, কেন? আচ্ছা প্রতিকূলদা, একটা ছবি তোমাকে দেখাবো। যেহেতু 21, 22, 23, 24 খুব বেশি দিন হয়নি একেবারে, তো এখন তো তুমি আছো তৃণমূলে। এই যে ছবিটা, তোমরা 4 জন, হুম। একদিকে সৃজন, একদিকে সায়ন, একদিকে দীপশিতা, দীপশিতা। একদিকে তুমি। হ্যাঁ, একদম। এই ছবিটা দেখে, এবং এই যে 4 দিন তুমি গেলে তৃণমূলের অফিসে বা তৃণমূলের কাজকর্ম তুমি শুরু করলে, কি মানে কিরকম লাগছে যদি এক কথায় জিজ্ঞাসা করি? দেখ, একটু দেখো, খারাপ- কোনো কুলিং না, পিরিয়ড না, কিন্তু আমরা দেখিনি, একটা খারাপ যে লাগা তো জন্য আছে। বারবার বিষয়টা আসছে। একটা খারাপ লাগা তো আছে যে আমার বন্ধু বিচ্ছেদ হয়েছে, এটা অস্বীকার করা। পার্টি বিচ্ছেদ হয়েছে এটা আমি বলবো না, বাট বন্ধু বিচ্ছেদ তো হয়েছে। প্রচুর বন্ধু আছে যারা ওদিকে আছে, হুম। যাদের সঙ্গে কথা বলতাম, ঘুরতাম, আড্ডা মারতাম, যাদের সঙ্গে একসঙ্গে থাকতাম, তারা হঠাৎ করে আমার জীবন থেকে সরে গেছে। নতুন বেশ কিছু বন্ধুর আগমন হয়েছে। আমি তো এই বন্ধুদের সঙ্গে সারা জীবন থাকতে চেয়েছিলাম। এই বন্ধুদের সঙ্গে একসঙ্গে থাকবো, লড়াই করবে, মাঠে ময়দানে রাস্তায় স্লোগান দেবো, এটা তো ভেবেছিলাম। পেলাম কি? আমার বন্ধুদের দোষ নয়, বন্ধুরা যে কারণে আমার সঙ্গে থাকতো সেই ব্যবস্থাটা কি করতে পারলো? বন্ধুদের নিয়ে কোনো নতুন অভিযোগ বন্ধু- আছে? না, কোনো অভিযোগ নেই। কেন বন্ধুদের নিয়ে অভিযোগ থাকবে? তাদের কাছে তো এখন তুমি মৃত, অনেকেই বলেছে যে প্রতিকুল রহমানকে এটা আমি চিনতাম। ভাই শোন, তুই যদি সামাজিক মাধ্যমে যদি চিনিস, দেখিস, আমি এরকম কথা বহুবার বলেছি। ঠিকই তো, যে প্রতিকুর রহমানকে দেখেছি, সেই প্রতিকুর রহমানকে আলিমুদ্দিনের সো কল্ড কিছু কিছু নেতারা করেছে। সেই প্রতিকুর রহমান মৃত, নতুন প্রতিকুর রহমানের জন্ম হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী প্রতিকুর রহমান। আজকে আমরা শুরুতে তোমার গ্রামে এলাম তোমার সাক্ষাৎকার নিতে, প্রতিকুর রহমানের কথা শুনতে। তোমার বাড়িতে ছিলাম, তখনও দেখলাম যে তোমার আগের যে দল, অতীতে তুমি যে দল করতে, সেই দলের স্মৃতি, প্রচুর স্মারক চিহ্ন দেখেছি। একদম। এবং আমি সেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলাম যে দাদা, আমরা কি
এটার ফুটেজ নিতে পারি, তখন তুমি বললে যে না এটা আমার একান্ত ব্যক্তিগত। একদমই আমি সেটা অন ক্যামেরায় বলছি। তখন তুমি নিজেই সেখানে আমাদের অফ ক্যামেরায় কথা হচ্ছিল, তখন তুমি বললে এটুকু সততা থাকা দরকার। একদমই। তো আজকে যদি প্রশ্ন করি যে দীপশিতা, সৃজন ভট্টাচার্য বা তুই আমার সায়ন, শুধু- ওদেরকে যদি তোমার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয়, তুমি স্লোগান দিতে পারবে? কেন দিতে পারবো না? ওরা স্লোগান দিতে পারলে আমি দিতে পারবো না? তো ওরা কি স্লোগান দেবে না? তুমি কি দাঁড়াতে পারবে? ওরা কি দাঁড়াতে পারবে? ওরা যদি দাঁড়াতে পারে আমি দাঁড়াতে পারবো না কেন? কুরুক্ষেত্রের যুদ্ধ তো ভাই কৌরব আর পাণ্ডবদের লড়াই হয়েছিল। এখন কে কৌরব, কে পাণ্ডব, কে দুর্যোধন, কে শকুনি, কে কৃষ্ণ, কে অর্জুন, কে ভীম, কে যুধিষ্ঠির, সময় এলে প্রমাণ হবে। বাট ভাই তো ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল লড়াইয়ের যুদ্ধের ময়দানে। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন বদরের যুদ্ধ হয়, নিজের জ্ঞাতি গোষ্ঠীর বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে তো লড়াই করতে হয়েছিল মদিনাতে এসে। সেদিন লড়াই করেছিল কিভাবে? তাহলে লড়াইটা যদি ঠিক আর বেঠিকের হয়, লড়াই যদি রাজনৈতিক লড়াই হয়, সে লড়াই লড়তে হবে, অসুবিধা কিছু নেই। ওরা যদি দাঁড়াতে পারে আমি দাঁড়াবো, ওরা যদি আমার ভিডিও স্লোগান তুলতে পারে আমি স্লোগান তুলবো, কেন তুলবো না? এটাই তো স্বাভাবিক নিয়ম, বিজ্ঞানের নিয়ম, এগোতে হয়, সব সময় এগোতে হয়। সমস্যা কোথায় বলতো? সমস্যা হচ্ছে আমি যদি এখন দীপশিতার বাড়িতে যাই, আমি যদি এখন তোদের সঙ্গে করে সৃজনের বাড়িতে যাই, ব্রেকিং নিউজ, সৃজন ভট্টাচার্য তাহলে তৃণমূলে আসছে, জল্পনা চলছে, একবারও বলবো না প্রতীকুর রহমান সিপিআইএমে আবার ফেরত আসছে, বলবে না? আমার দল আমার সেজন্য কিছু বলবে না। একদিনের জন্য ডেকে প্রশ্ন করে না কেন গিয়েছে, আমার দল জানে, তারা বাস্তবটা বোঝে, তারা মানুষের সঙ্গে থাকে, যে বন্ধুত্বের সম্পর্ক সেই জায়গা থেকে গিয়েছে। বাট সৃজন এখন যে দলটা করে, অন্যান্যরা যে দলটা করে, তারা এটা ভালো করে বোঝে যে প্রতীকুর রহমান আসা মানে সৃজনকে সাইড লাইন করতে আরো সুবিধা হবে। এই যে আমি বললাম, এরপরে সৃজনের সাইড লাইন করবে হবে। প্রশ্ন তো ওখানে নীতি নৈতিকতার, যে বা যারা চলছে নীতি কি, ন্যায় কি, কি নীতি? তুই দুটো মার্ক্সবাদ পড়লি, দুটো লেনিনবাদ পড়লি, দুটো চেয়ার কোটেশন পড়লি, ফিদেলের জীবনী পড়লি, মাওসেতুংয়ের পড়লি, সাচ্চা হাউ টু বি এ গুড কমিউনিস্ট পড়লি। এটা তো শুধুমাত্র ওই পড়াটা কি নীতি আদর্শের মধ্যে পড়ে? তুই কি পড়লি আর লাইফে তোমার জীবনে কি কি ইমপ্লিমেন্ট করলে? এই যে তুই ফোনটা কি তোমার তৃণমূল কংগ্রেসের নেতা হওয়ার পরে তোমার ফোনটা পিয়ে ধরবে কিনা? তুমি রাস্তা দিয়ে হেঁটে এলে মানুষ তোমার সঙ্গে কথা বলতে পারবে কিনা? মানুষ কি এখনো তোমার সেই আপন করে ভাবে যে তুমি তাদের লোক? হ্যাঁ, এটা যদি পরিবর্তন হয় তখন জানবি যে সেই প্রতীকুর রহমান মারা গেছে। আর যদি পরিবর্তন না হয় তাহলে সেই প্রতীকুর রহমান স্টিল নাও টুডে ইজ অ্যালাইভ, বেঁচে আছে এখনো। এই যে লেনিন, তারপর মার্ক্সবাদ, স্টালিন, এবং- এগুলো এবং- পড়েছো তো? এগুলো পড়ে এবং এবং তুই যে বললি আমার বাড়িতে আছে, হ্যাঁ, অফ ক্যামেরাটা জিজ্ঞেস করেছিলিস, হুম। অফ ক্যামেরাটা তুই যখন প্রকাশ্য জিজ্ঞেস করলি, হ্যাঁ। আমার যদি উপরের ঘরেও যেতিস, উপরের ঘরে জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, পাশে মমতা ব্যানার্জি, তার পাশে অভিষেক ব্যানার্জি, একদিকে চেয়ে আছে, একদিকে ভগৎ সিং রয়েছে। আচ্ছা, সেই ছবিগুলো ইতিমধ্যেই রাখা হয়ে গেছে? স্বাভাবিক। আচ্ছা, আমার আর আমি যা ছিলাম, দেখ হ্যাঁ। প্রথম কথা হচ্ছে আমি সেটাই। সবাই জানে আমি সিপিএম ছেড়ে তৃণমূল এসেছি। আমার তুই ফেসবুক প্রোফাইলে দেখবি ডিলিট করে নি, সব একই রকমই আছে। পুরনো ছবি তো অনেকে হা হা হু হু নানারকম করতে পারে, সমস্যা কিছু নেই। বাট আমি বহুদিন পরে পশ্চিমবঙ্গের মাটিতে দল বদল হয়েছে, দল বদল করা একজন নেতার বিরুদ্ধে সারদার টাকা নেওয়ার অভিযোগ করতে পারছে না, ইডি সিবিআই ভয়ে পাল্টি মারার অভিযোগ করতে পারছে না, নারী ঘটিত চরিত্রের দাগ লাগাতে পারছে না, হাতে মদের গ্লাস নিয়ে ছবি দেখাতে পারছে না, চরিত্রে কলঙ্ক লাগাতে পারছে না, সে কারণে নীতি নৈতিকতার দোহাই দিয়ে মেলানি করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, নীতি নৈতিকতা শুধুমাত্র প্রতীকুর রহমানের ক্ষেত্রে প্রযোজ্য? খগেন মুর্মু যখন সিপিআইএম ছেড়ে যখন বিজেপিতে যায়, খগেন মুর্মুকে জগৎ শেঠ বলেছিল, রায় বল্লভ বলেছিল, অমিত চাঁদ বলেছিল, প্রতীকুর রহমানকে মির্জাফর বলছো, শঙ্কর ঘোষকে বলেছিলে? না না, বলবে না। এখানেই দুটো প্রশ্ন উঠছে। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি স্টালিন, তারপর লেনিন, মার্কস বা এইগুলো পড়ে তো তোমার যে বামপন্থী যে মনোভাব বা বামপন্থাকে বোঝার জন্য যে হয় না যে পড়াশোনাটা, এটা একদম। এগুলো পড়েই শুরু হয় মানসিকতাটা তৈরি করার জন্য। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বই পড়া শুরু হবে? হ্যাঁ, অবশ্যই, আগে থেকেও পড়েছি। কোন কোন বইটা পড়বে? রাজনীতির যারা ছাত্র মমতা হয়, বন্দ্যোপাধ্যায়কে জানার জন্য কোন বইটা পড়বে? রাজনীতির যারা ছাত্র হয়, হুম। যারা রাজনীতির ছাত্র, তাদের সমস্ত রকম বই, তুই যে কোনো নেতার বাড়িতে গিয়ে দেখবি সমস্ত রকম বইপত্র তারা পড়ে। কারণ তুমি যদি তোমার
তুমি যাকে তোমার বিরোধী ভাবছো তার সম্পর্কে যদি তুমি না জানো, তাহলে তুমি কি করে লড়াই করবে? জাগো বাংলা স্টলে যাবো, বই দেখবো, যে বইটা বেটার মনে হবে সেই বই নেবো। এই প্রকল্পের কথা যখন উঠলো, তো এই যে মুখ্যমন্ত্রীর এই যে সদ্য যুবসাথী প্রকল্প যেটা চালু করেছে, সেখানে আমি নিজে গিয়েছি যুবসাথী প্রকল্পের লাইনে। সেখানে আমি গিয়ে দেখলাম MA পাস, তারপর তার থেকেও উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা লাইনে দাঁড়িয়ে আছে। এক হাতে তারা বেকার ভাতার ফর্ম নিচ্ছে, যেটা যুবসাথী বেকার ভাতাই বলছে ওটাকে, বেকার ভাতাই। আরেক হাতে তারা ফোনে স্ক্রোল করছে যে কোথায় চাকরির পরীক্ষা কি আছে। কারেক্ট। তো এই বিষয়টাকে কি বলবে, যেহেতু এখন এই দলে আছো, তো তোমার দলের যে সুপ্রিমো এই যে প্রকল্প, কি বলবে, কিভাবে দেখছো? পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের মানুষের জন্য বরাবরই মানুষ। পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে, দেখ দুটো পোর্শন আছে। একটা হচ্ছে তোর ইমিডিয়েট মানুষকে রিলিফ দাও, লং টার্মে মানুষ কিভাবে রিলিফ পাবে তার ব্যবস্থা করো। যে কোনো সরকার এটা ভিশন হয়, আমাদের সরকারও সেই ভিশন যে ইমিডিয়েট মানুষকে রিলিফ দাও। সেই রিলিফটা আমি কিভাবে দেবো? ধর একটা বেকার ছেলে অতি দরিদ্র পরিবার থেকে উঠে আসছে, একটা ফর্ম ফিল আপ করতে 500 টাকা লাগে। 500 টাকা পাবে কোত্থেকে? সে দিনে একটা ফর্ম ফিল আপ করতে অনেকগুলো ফর্ম আছে, কোনোটা 500 টাকা, কোনো 200 টাকা, কোনো 300 টাকা, কোনো 1000 টাকা লাগে। টাকাটা পাবে কোত্থেকে? সে যদি মাসে 1500 টাকা নিয়ে চাকরিরই ফর্ম ফিল আপ করে, সে যদি মাসে 1500 টাকা নিয়ে ওই টাকা দিয়ে গাড়ি ভাড়া করে ইন্টারভিউ দিতে যায়, সে যদি ওই টাকা দিয়ে মোবাইল ফোনে রিচার্জ করে তোর ইন্টারনেটে পড়াশোনা করে বা ইন্টারনেটে ফর্ম ফিল আপ করে, রিলিফ দেওয়া হচ্ছে। তো আমরা তোমাদের নিউজ বহুবার কভার করেছি, তোমাকে মঞ্চে দাঁড়িয়ে রুটি কাপড়া মাখান, এই যে নৈতিক যেগুলো চাওয়া পাওয়া রয়েছে, চাহিদা রয়েছে, এগুলো নিয়ে বহুবার স্লোগান দিতে দেখেছি। তো যে মায়েরা তাদের সন্তানকে নিয়ে লাইনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে ফেলতে বলছে যে চাকরি নেই, অন্তত ভাতাটুকু যেন পায়। হ্যাঁ, এখনো তো অবশ্যই সে নিয়ে বলবো। ভাত, কাপড়, বাসস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, মমতা ব্যানার্জির তো ভীষণ এটি। অবশ্যই বলবো, কেন বলবো না? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু বুড়ি বুড়ি মানে অভিযোগ তুলছে যে চাকরি দিতে পারছে না, কর্মসংস্থান। কারেক্ট। ধরো অভিযোগ তো এইটা বলছিস, তো আরো অভিযোগ তোলে দুর্নীতিগ্রস্ত, গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত। কেন না? ইডি সিবিআই রেড করে। আমার বামপন্থী বন্ধুরাই বলে, বিজেপি বন্ধুরাই বলে। তুই CPIM এর পলিট ব্যুরোর প্রেস স্টেটমেন্ট তুই দেখতে পারিস। যখন কেরলে যখন বিজয়ন সরকারের বিরুদ্ধে যখন ইডি সিবিআই যায়, যখন বিজয়নের জামাইয়ের বিরুদ্ধে যখন ইডি সিবিআই যায়, যখন কেরলে একাধিক MP মন্ত্রীর বিরুদ্ধে যখন ইডি সিবিআই রেড করে, তখন CPIM পলিট ব্যুরো স্টেটমেন্ট করে একটা এজেন্সিকে একটা রাষ্ট্র বিরোধীদের কণ্ঠস্বর দমানোর জন্য ব্যবহার করছে। তখন ওটে ওই দুর্নীতিগ্রস্ত তোলা অভিযোগগুলো এক লহমায় খারিজ হয়ে যায় যে মোদী সরকার কণ্ঠস্বর রোধ করার জন্য করছে। আর পশ্চিমবঙ্গের মাটিতে যখন ইডি সিবিআই আসে, তখন CPM তৃণমূলের সেটিং, আচ্ছা, বিজেপি তৃণমূলের সেটিং, অদ্ভুত দ্বিচারিতা। তুমি বিজেপির কথা যখন তুলেছো, তুমি এই অন ক্যামেরায় বলো যে তুমি বলেছো কি, তুমি বলেছো তো এটা যে বিজেপিকে নির্মূল করার জন্য তৃণমূলের হাত ধরছে, বিজেপিকে নির্মূল করবোই। একদম ঠিক আছে, তুমি এই কথাটা বলেছো। রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলে যে এই যে মুখ্যমন্ত্রী যখন আইপ্যাকের যে কেসটা হয়, তখন তিনি গিয়ে ফাইলটা সরিয়ে আনেন। এখন তো কোর্টে কেস হচ্ছে, মুখ্যমন্ত্রী যদি ভুল করে থাকেন তাহলে ইডি সিবিআই আসছে না কেন? শোন, আরো অনেক দুর্নীতি। নরেন্দ্র মোদী, অমিত শাহর গলার কাটা হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। গিলটিও পাচ্ছে না, উগ্রতেও পাচ্ছে না, কই মাছের মতো গলাতে গিয়ে আটকে আছে। যদি ন্যূনতম সুযোগ পায় গিলে হজম করে নেবে, পাচ্ছে না কেন? যদি মমতা ব্যানার্জিকে যদি আটকে দেওয়া যায়, যদি অভিষেক ব্যানার্জির আওয়াজকে যদি আটকে দেওয়া যায়, গোটা ভারতবর্ষে অশ্বমেধের ঘোড়া দৌড়ে দৌড়ে যাবে। আটকাতে পারছে না কেন? গোটা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী SIR নিয়ে কোর্টে গিয়ে মুভমেন্ট করেছে? বিজেপির চোখে চোখ রেখে লড়াই করেছে। এবার তুমি বলি প্রতিযোগিতা, তুমি এর আগেও বলেছিলে এই কথাগুলো যে বিজেপি তৃণমূলের সেটিং আছে। এখন তুমি রাতারাতি একদমই, আমি বলেছিলাম বিজেমূল তত্ত্ব, আমিও বলেছিলাম, একদমই আছে। তুই উল্টোটাও ভাব, ধরো আমরা বামপন্থী যখন ছিলাম বা বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলে যে ভাই বিজেমূল 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 অভিযোগ তোলে, তো সেই বিজেমূল তত্ত্ব ভুল প্রমাণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর রাজ্যের যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে কালো কোর্ট দিয়ে লড়াই করছে ভুল প্রমাণ করার জন্য। আর তৃণমূল যখন CPM এর বিরুদ্ধে অভিযোগ করে যে ভাই তুমি CPM, তুমি বিজেপির B টিম, তোমার সমস্ত ভোট বিজেপিতে ট্রান্সফার করেছো,
সেই কথাটা প্রমাণ দেওয়ার জন্য মোহাম্মদ সেলিম গিয়ে হুমায়ুনের সঙ্গে বৈঠক করছে। পশ্চিমবঙ্গের নাম বঙ্গ হবে কবে বলেছে? আজ থেকে 8 বছর আগে, 4 বছর আগে ক্যাবিনেটে পাশ হয়ে ইউনিয়নে পাঠিয়েছে, এখনো বঙ্গ নাম হয়নি। কেরল রাজ্যের নতুন নামকরণ হবে, সেটা গতকালকের বোধহয় ক্যাবিনেট মিটিং হয়েছে, পাঠিয়েছে, নাম অ্যাপ্রুভ হয়ে গেছে। তো ভাই বাংলার নাম অ্যাপ্রুভ হচ্ছে না, কেরলের নাম অ্যাপ্রুভ হচ্ছে কি করে? সে আমি যদি বলি ভাই কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর সেটিং আছে, বিশ্বাস করবি? বিশ্বাস করবে তো লোকে? তাহলে আমার কথা যদি সব বিশ্বাস করো, তাহলে এটাও বিশ্বাস করো, এবং এটাও বিশ্বাস করো যে মোহাম্মদ সেলিম সুইজাচারী। আমার কথাই মানে আমি বললে কি বিশ্বাস করবি? সাধারণ মানুষকে কি তুমি এটা বলছো যে তোমার কথা বিশ্বাস না করতে? বিশ্বাস করতে হবে না? সাধারণ মানুষ বিশ্বাস করছে তো, শুন, তাদের চোখ আছে, তাদের বাস্তব মাটিতে তাদের দাঁড়িয়ে তাদের ভাবনা চিন্তা করার ক্ষমতা আছে, এবং সেই ক্ষমতা আছে বলেই তারা প্রতিকূল রহমানকে হারিয়েছিল, সেই ক্ষমতা আছে বলেই তারা লেফটকে হারিয়েছিল। তাদের অ্যানালিসিস, আমরা না ক্যামেরার এপাশে দাঁড়িয়ে নিজেদের বিশাল বিজ্ঞ ভাবে আমরা বোধহয় হেভি শিক্ষিত, আমরা বোধহয় সব জানি, মানুষ বোধহয় কিছু জানে না। মানুষের চেয়ে বড় শিক্ষক কেউ নেই, মানুষের চেয়ে বেটার কেউ কিছু জানে না। মানুষ জানে বলে প্রতিদিন আস্তে আস্তে সিপিএমকে সরিয়েছে, প্রতিদিন আস্তে আস্তে বিজেপিকে সরিয়েছে, আর মমতা ব্যানার্জির হাত, অভিষেক ব্যানার্জির হাত শক্ত করে ধরেছে। মানুষ জানে সব, এবং সেই সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে। আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা তোমার কাছে খুব জানতে চাই। বল। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এখনো বকেয়া, এবং তারা 3000 দিন অতিক্রান্ত করে ফেলেছে। শহীদ মিনারের পাদদেশে তাদের একটা মঞ্চ আছে, যেখানে আমি বহুবার গিয়েছি খবর করতে। আমি গ্রাউন্ড লেভেলে যা দেখি সেটা তুলে এনে প্রশ্নটা রাখি, যা দেখি চোখে। এরপর চাকরিহারারা তাদের আন্দোলন দফায় দফায়, তারা বহুবার আন্দোলনে নামে, তাদের চাকরি, যারা চাকরিহারারা রয়েছে, জানো, সবকিছুই জানো, দেখেছো সেটা। তো যখন তুমি তৃণমূলে যোগ দাওনি, তখন এগুলো নিয়ে তুমি সোচ্চার হয়েছিলে। রেশন দুর্নীতি, চাকরি দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, এবং পার্থ চ্যাটার্জির খাটের তলায় ওই টাকার যে বস্তা, সেগুলোও দেখেছো, সবই দেখেছো। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি এগুলো নিয়ে আর কোনো কথা বলবে, নাকি চ্যাপ্টারটা পুরো ক্লোজ? কেন বলবো না? বললে তো তোমাকে তৃণমূলের এগেইনস্টে গিয়ে বলতে হবে না। একদম অভিষেক ব্যানার্জিকে কাউন্টার করতে হবে, মমতা ব্যানার্জিকে কাউন্টার করতে হবে। অভিষেক ব্যানার্জি ওদেরকে কাউন্টার না করে তুমি কিভাবে এগুলো নিয়ে? আমি যেদিন দলে জয়েন করি, সেদিন আমার পাশে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে বলে, সব দলে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, তুমি শুধু খারাপ দিকগুলো তুলে ধরবে, ভালো মানুষের কথা বলবে না। তুই কি বিশ্বাস করিস যারা তৃণমূল করে তারা সবাই চোর? একদমই না, এটা আমি কখনোই বিশ্বাস করিস করব না যে পশ্চিমবঙ্গের মাটিতে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে তারা সবাই অসৎ? না। তুই কি এটা বিশ্বাস করিস পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ বা অধিকাংশ মানুষ এটা মনে করে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত? বিশ্বাস করিস? মানুষের রায়কে মাথা বেঁধে নি না। না, তুমি আমাকে স্পেসিফিক এইটা বলো, এই অ্যানসারটা আমি শুনতে চাই। কথাগুলো তো নিয়ে তুই মানুষের কি ডিএ মঞ্চে দেখা যাবে, চাকরিহারাদের পাশে দেখা যাবে? যদি আমার দল বলে অবশ্যই আমি যাব। মানে দল না বললে তুমি হ্যাঁ, কেন যাব? যাবে না? সিপিএম তখন বলেছিল তাই ডিএ মঞ্চে গেছিলাম, মমতা ব্যানার্জি বললে অবশ্যই ডিএ মঞ্চে যাবো, অভিষেক ব্যানার্জি বললে অবশ্যই ডিএ মঞ্চে যাবো, চাকরিহারাদের পাশে থাকবো। যদি বলে অবশ্যই যাবো, কারণ আমি যে দলের কর্মী, সেই দল না বললে আমি চলে যাব। তোমাকে জব দেওয়া হয়েছে, তোমার অ্যাসাইন করা হয়েছিল, তুমি প্রতিকূলের ইন্টারভিউ নিয়ে আসো। তুমি অন্য কারো ইন্টারভিউ নিতে পারবে রাস্তায়? এখন পারবে না, কারণ তোমার জিজ্ঞেস করলে তোমার অফিসকে জিজ্ঞেস করতে হবে। তাহলে তোমার ক্ষেত্রে একরকম নিয়ম, আমার ক্ষেত্রে অন্যরকম নিয়ম হবে কেন? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, তুমি লাইনে গিয়ে অসংখ্য কর্মীদের ওই মায়েদের চোখের জল টল এগুলো দেখিয়েছো। এসআইআর এর সময় মায়েদের চোখের জল তুমি দেখিয়েছো, নোটবন্দির সময় নিশ্চয়ই দেখিয়েছো। তাহলে বিজেপি সরকারও লাইন দিয়েছে, আর মমতা ব্যানার্জি সরকারও লাইন দিয়েছে। বিজেপি সরকার লাইন দিয়ে কি করছে? তোমার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। বিজেপি সরকার লাইন দিয়ে কি করছে? তোমার থেকে রাতারাতি 8টার পরে ঘোষণা হলো, মিত্র কাল থেকে 500 টাকার নোটবন্দি বন্ধ। লাইনে অসুস্থ হয়ে মানুষ মরে গেল। ওরা লাইন দিচ্ছে মানুষ মারবার জন্য। আর মমতা ব্যানার্জির সরকার অভিষেক ব্যানার্জির সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে বাঁচানোর জন্য। তো এসআইআর এর প্রসঙ্গ যখন এলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন তিনি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হতে দেবেন না। এখন তো সমস্ত এসআইআর এর পর্ব প্রায় শেষের পথে। এখন বোঝা গেল একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া এসআইআর রোকার ক্ষমতা কারণ নেই। অন্য কোনো মুখ্যমন্ত্রী যদি বলার টুকু হিম্মত দেখাতে পারেনি। শুধু মমতা ব্যানার্জির দিকে দেখবি, স্ট্যালিনের দিকে দেখবি না, বিজয়নের দিকে দেখবি না, অন্য রাজ্যে মুখ্যমন্ত্রীর দিকে দেখবে না কেউ। কেন? বাংলাতে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর চোখে চোখে লড়াই করেছে। আচ্ছা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করলে, অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী ছিল না। তুমি লড়াইটা দেখাতে পারছো না। লড়াই দেখে বাংলার মানুষ মমতা ব্যানার্জির লড়াই দেখছে,
বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের লড়াই দেখছে, বাংলার মানুষ দেখছে অভিষেক ব্যানার্জি কীভাবে গোটা পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছে। একবার মতুয়া, একবার পরিযায়ী শ্রমিক, একবার সোনালী বিবি থেকে শুরু করে যারা এসআইআর বলি হয়েছে সেই অসংখ্য মানুষ, তাদেরকে নিয়ে লড়াই করার চেষ্টা করছে বিজেপির বিরুদ্ধে, ভয়ঙ্কর সরকারের বিরুদ্ধে। একদিকে দাঁড়িয়ে এজেন্সি মাথার উপরে চেপে বসে আছে, উল্টো থেকে বিজেপির শক্তি পয়সা তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করছে। প্রশ্ন কর না, কেউ বারণ করেনি। প্রশ্ন দুটো দিক আছে, একটা সাদা দিক, একটা কালো দিক। তুমি শুধু কালো দিকটা তুলে ধরবে, সাদা দিকটা জনগণের সামনে আসবে না, অ্যানালিসিস করুক না। লোকে তো বলে কারোর দিকে আঙুল তুলে 3টে আঙুল নিজের দিকে থাকে, 3টে আঙুল নিজের দিকে আছে তো? পাল্টা প্রশ্ন থাকলো। প্রথাগরদা, আমার এর পরের প্রশ্ন, এই যে মাত্র 2 মাসের ব্যবধানে যখন আমরা বাংলা বাঁচাও যাত্রাতেও তোমাকে দেখেছি, তুমি বহুবার বাংলা বাঁচাও পুরো যাত্রাটাতে রাজ্যের শাসক দলকে কোণঠাসা করতে দেখেছি তোমায়। তো এখন 2 মাসের ব্যবধানে এখন তুমি রয়েছো তৃণমূলে। এই যে তৃণমূলে তুমি এসেছো, নিশ্চয়ই তোমার এখানে একটা কিছু কন্ট্রিবিউশন বা অবদান দেওয়ার পরিকল্পনা রয়েছে যে আমি এই জায়গাটা নিজেকে কন্ট্রিবিউট করব। কি পরিবর্তন আনবে তুমি? আমি বলেছি আমি তৃণমূল স্তরেই কাজ করতে চাই, একদম গ্রাসরুট লেভেলে। এই যেখানে আমি মিশছি, থাকছি, যাদের সঙ্গে বড় হয়েছি, যে মানুষগুলোর সঙ্গে হেঁটেছি, যারা আমার বয়সে অনেক বড়, সম্পর্কে কেউ মামা, কেউ কাকা, কেউ জ্যাঠা, কেউ চাচা, তাদের সঙ্গে তাদের পাশে কাজ করতে, এটি আমার পরিকল্পনা। ভবিষ্যৎ বলবো তারপরে কীভাবে হবে কীভাবে হবে না। কিন্তু এটা ঠিক যে নির্বাচন এলে তো দেখা যায় এক দল থেকে আরেক দলে চলে যায়, এক দল থেকে আরেক দলে চলে যায়, এটা হয়, স্বাভাবিক হয়। মানুষের মনে একটা ধারণা, ন্যারেটিভ নামানোর চেষ্টা করা হয়। যে যেমন তোর কাছে ন্যারেটিভ ছিল প্রতীকী রহমানের ফোন কোনো পিয়ে ধরবে বা হাতে কোনো আইফোন দেখতে পাবি, এই ন্যারেটিভ নামানো হয়। এই ন্যারেটিভ ভাঙতে হয় মানুষের কাছে, যে ভাই রাজনীতির ময়দানে শুধুমাত্র টাকা পয়সা ঘোড়া কেনাবেচা হয় না, রাজনীতির ময়দানে এমন কিছু লোক আছে, আমি জানি আমার উল্টো দিকে যারা আছে তাদের মধ্যে অসংখ্য এমন লোকজন আছে যারা সত্যি সত্যি সমাজের একটা পরিবর্তন চায়, যারা সত্যি সত্যি রাজ্যটাকে ভালো রাখতে চায়, যারা সত্যি সত্যি বাংলাটাকে নতুন করে গঠন করতে চায়। সেই নতুন করে গড়বার যদি কারোর নেতৃত্বে হয়, সেই মানুষটার নাম মমতা ব্যানার্জি। আর তার সঙ্গে যে ছায়ার মতো লেগে আছে, যে গোটা বাংলাকে আগলে রাখার চেষ্টা করছে, গোটা বাংলার যুব সমাজকে এক জায়গায় করার চেষ্টা করছে, সেই লোকটার নাম অভিষেক ব্যানার্জি। আর এই গোটা মালাটাকে যে সুতো দিয়ে বাঁধা হয়েছে, সেই সুতোটার নাম তৃণমূল কংগ্রেস। তুমি এখানে সিপিএম এর যে পার্টি অফিসগুলো খুলেছিলে, তারপর যে ছেলে মেয়েগুলো তোমার নেতৃত্বে কাজ করতো, এখন কি ওই পার্টি অফিসগুলো বন্ধ করে দেবে? কেন বন্ধ করে দেবো? পার্টি অফিস কি আমার পৈতৃক সম্পত্তি নাকি? সেগুলোর কি হবে? বা যে ছেলে মেয়েগুলো তোমার সঙ্গে তোমার ছায়া থেকে কাজ করতো, তোমার নেতৃত্বে উদ্বুদ্ধ হতো, তাদের কি হবে? তারা বড় হবে। দেখ শোন, ছোট ক্লাস 5-এ সম্ভবত বাঘের গল্প পড়েছিলাম, ক্লাস 5-এ সম্ভবত পুরনো সিলেবাস লালু ছিল, বাঘের গল্প ছিল, অনেকগুলো গল্প ছিল। সম্ভবত ওখানে পড়েছিলাম যে বাঘের বাচ্চা যখন ছোট হয়, যখন একটু শিকার করতে যায়, তার বাবা মা বাঘটাকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায়, যাতে বাঘটা যাতে শিকার করতে শেখে, সার্ভাইভ করতে পারে। আমার যতটুকু দেয়ার আমি দিয়ে এসেছি, আমার এই পর্যন্ত দেয়ার ছিল সিপিএম এর যারা আমার কর্মী সমর্থক, যারা আমার ভালোবাসার লোকজন আছে, আমি সেটুকু দিয়ে এসেছি। সেটুকু দিয়ে তারা লড়বে, নতুন করে শিখবে, নতুন করে জানবে। কমিউনিস্ট পার্টি তো কোনো ব্যক্তি দেখে চলে না, ব্যক্তির সিদ্ধান্তও চলে না, সমষ্টির সিদ্ধান্তে চলে। তারা চলবে, তাদের মতো করেই চলবে, তাদের মতো করে সার্ভাইভ করে, তাদের মতো করে লড়াই করবে। তারা যে রাজনীতি বোঝে সেই রাজনীতির লড়াই করবে। এটাই তো গণতন্ত্র, এটাই তো ডেমোক্রেসি, এটাই তো হওয়া উচিত বাংলার মাটিতে। আর তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হাঁটছো বা তার পথ অনুসরণ করে গেছো, এবং এরকমও শোনা যাচ্ছে যে 6 মাস পর এই প্রতীকুর রহমানকে তো আর দেখাই যাবে না। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, বলুক না। 4 বছর পর, 3 বছর পর, 6 মাস পর দেখা যাবে কে কোথায় থাকে, কে কোথায় থাকে না। তবে আমি এটুকু বলছি, আমার মধ্যে অসততা তুই দেখতে পাবি না, আমার চোখে মুখে তার রিফ্লেকশন করে। একটা মানুষ, আমি অভিনয় করতে পারি না ভাই, আমি তো সারা জীবন গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলবো, আর ঠিক সন্ধ্যা নামলে ঘরে বা কোনো 5 তারা হোটেলে বা কোনো 5 তারা রেস্টুরেন্টে গিয়ে ওই কি মটন স্টেক ফেক কী সব হয় ওই সব খাবো, সঙ্গে এক চুমুক করে দেবো, দিয়ে আমি বামপন্থার কথা বলবো, এটা ঠিক না। এই আতলামিও ঠিক না। কয়নে রেপিডও আছে, উইপিডও আছে, তার মানে যারা করে সবাই অমন করে তা না।
একটা অংশ করে তো, এবং তারাই বেশি সমালোচনা করে, যারা জীবনে কোনোদিন মানুষের পাশে থাকেনি, যাদেরকে তারা পাশের বাড়ির লোকটা চেনে না, বামপন্থ মানে বিরাট বড় বড় লেকচার ফেসবুকে এত বড় বড় করে লেখা, কি অ্যানালিসিস, বলছে মানুষের কথা। তবে মানুষের কথা না তো, ওটা তোমার কথা। মানুষের কথা শোনো, শুনলে বুঝতে পারবে। যদি মানুষের কথা হতো তুমি তো জিততে, তোমার তো জামানত বাজেয়াপ্ত হতো না। মানুষ মানুষের ভাষাতেই কথা বলে, মানুষ তোমার বলে দেওয়া ভাষাতে কথা বলে না। মানুষ মানুষের ভাষাতেই কথা বলবে। প্রত্যেকটা তোমার সাথে জাস্ট 5টা প্রশ্ন করব, র্যাপিড ফায়ার। এই রে, রাজনীতিতে র্যাপিড ফায়ার হয় নাকি? জাস্ট এক কথায় উত্তর দিতে হবে। এক শব্দে বলো যে তৃণমূল কংগ্রেস ভুল নাকি ভবিষ্যৎ। অবশ্যই বাংলার ভবিষ্যৎ এবং বর্তমানও বটে, ভুল নয়। ওকে, তৃণমূল কংগ্রেস বাংলার বর্তমান এবং বাংলার ভবিষ্যৎ। পুরনো ভিডিওতে তুমি তৃণমূলকে চোর বলেছো, আজ সেই মন্তব্যের জন্য তুমি কি রিগ্রেট করছো নাকি করছো না? একদমই না। তখন যে দলে ছিলাম সেই দলের হয়ে কাজ করেছিলাম, এখন যে দলে এসেছি সেই দলের হয়ে কাজ করব। সৃজন দীপশিতা যদি প্রতিপক্ষ হয় তাহলে ওদের বিরুদ্ধে প্রথম স্লোগানটা কি দেবে, এক্ষুনি কি মাথায় আসছে? ওরা যদি আমার বিরুদ্ধে স্লোগান দেয় তখন আমি ভেবে বলবো কি দেবো। আচ্ছা, টিকিট পেলে কি ফিরিয়ে দেবে? কারণ বারবার বলেছো যদি টিকিট দেওয়াও হয় নেবে না। যখন দেবে তখন বলবো, এখন বলার সময় আসেনি। এর পেছনে মানে তোমার গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে তো লাভ নেই, যখন আসবে তখন বলবো। তোমার দলবদলের পেছনে আইপ্যাকের কোনো স্ক্রিপ্ট কি আছে নাকি নেই? এখন তোর সঙ্গে কথা বলেছি, তুই নিশ্চয়ই আইপ্যাকের স্ক্রিপ্ট নিয়ে এসেছিস, লোকে বলবে তো এটা আইপ্যাকের স্ক্রিপ্ট। আমি যখন সিপিআইএমে ছিলাম, যখন তৃণমূলের হবে, তখন ওই আগে যে ভিডিওগুলো দেখাচ্ছি, যখন ঝোড়ো ব্যাটিং করতাম তখন তোকে বলতো না এটা সেলিম দাস স্ক্রিপ্ট। এখন যখন সিপিএমকে অ্যাটাক করছি, বিজেপিকে অ্যাটাক করছি, তখন আইপ্যাকের স্ক্রিপ্ট। অদ্ভুত। একদম। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি প্রশ্ন করি যে রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক গুরু হিসেবে কাকে দেখছো, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? তার সঙ্গে যদি তার সঙ্গে আরেকটা অপশন দিয়ে দিই, মোহাম্মদ সেলিম, তিনি তো আগে ছিলেন হয়তো। এখনো পর্যন্ত আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলেছি, আমি মমতা ব্যানার্জির সঙ্গে আমার এখনো কথা হয়নি, সেই সৌভাগ্য আমার হয়নি। তো ফলে আমি তো এখন মমতা ব্যানার্জিকে বাইরে থেকে দেখছি, কাছ থেকে তো এখনো জানিনি। শুনেছি অভিষেক ব্যানার্জির মুখ থেকে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মুখ থেকে শুনছি। আপাতত আমার গুরু এখন অভিষেক ব্যানার্জি। অবশ্যই মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলার পরে, মমতা ব্যানার্জির সঙ্গে মিশবো বা আরও জানবো, জানার পরে হবে হয়তো মমতা ব্যানার্জি আমার গুরু হবে। অর্থাৎ পুরো কথোপকথনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই গেছে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেই হয়েছে। মমতা ব্যানার্জি নিজে এখনো কথা বলেন এই পুরো বিষয়ে, তোমার দল বদল নিয়ে তোমার সঙ্গে প্রত্যক্ষভাবে কোনো কথা হয়নি? কেন হবে? আচ্ছা, সেটাই তো স্বাভাবিক। সেলিম সাহেবও তো আমার সঙ্গে কথা বলেনি, সেটা তো স্বাভাবিক। কিন্তু ওনারা বলছেন ওনারা কথা বলতে চেয়েছিল। কে ওনারা? আমি বলছি উনি, পয়েন্টটা এখানে। উনি তো তোমাকে আমি ছেলের ওনার- মতন দেখে বলেছে। আমি তো ওনাকে পিতার মতো দেখতাম। শোন, সন্তান ভুল করতে পারে, সন্তান ভুল করে রাগ করতে পারে, গোসা করতে পারে, পিতার কাজ কি? লাত মেরে দূরে ঠেলে সরিয়ে দেয়? আমি এখনো পিতার মতো, উনি যেহেতু সন্তান হারানোর বেদনার কথা বলেছে, আমি সেই অ্যাঙ্গেল থেকে বলছি, আমি এখনো ওনাকে পিতার হিসেবে শ্রদ্ধা আমাদের করি। বাড়িতে যখন কোনো সমস্যা হয় ভাই বোনের মধ্যে, তখন আমরা বাড়ি ছাড়ি না কারেক্ট, ভাই বা বোনের জন্য। একদম ঠিক বলেছিস। তখন আমরা মাকে বলি, অভিযোগ জানাই ঠিক যে বলেছিস। ঝামেলা হয়েছে, ঝামেলাটা ঠিক। মিটিয়ে দে। ঠিক। তো ব্যক্তির জন্য দল ছাড়া এটা একদম ঠিক কিভাবে সম্ভব? বলেছিস তুই, এইটাকে তো করা উচিত ছিল। আমার তো ঝগড়া লেগেছে সংসারের মধ্যে, আমি বাবাকে জানি বাবা তোমার সঙ্গে আমার পড়ছে না, এই দেখো আমি তোমাকে বললাম এইগুলো বিষয়ে আমি একমত হতে পারছি না বলে আমি বললাম, তাহলে বাবাকে যখন বলেছি বাড়ির অন্যান্য সদস্যদের বলি, আমি বলেছি সেই বলা কথাটা, আচ্ছা তোর সঙ্গে ধর আমার ঝগড়াই হচ্ছে, আমরা দুই ভাই বোন ধরে নে, তুই আমার বোন আমি তোর দাদা, ঝগড়া করছি, ঘরের মধ্যে করছি, তুই আমাকে জুতো মারছিস, আমি তোকে ঠেলে দিচ্ছি, আমি তোকে পেন ছুঁড়ে মারছি বা বক্স ছুঁড়ে মারছি, তোর আমার মধ্যে হচ্ছে। ধরে নে তুই আমার চুলের মুঠি তুই রাস্তার মাঝখানে নিয়ে এলি, নিয়ে এসে তুই যদি পরে আমাকে প্রশ্ন করিস এই তুই কেন বাইরে এলি, তুই তো আমার চুলের মুঠি ধরে বাইরে নিয়ে এলি, আমি তো হোয়াটসঅ্যাপের চ্যাট তোরাই তো লিক করলি, তোরা কেন নিয়ে এলি, তোমরা কেন নিয়ে এলে? ঘরের ঝগড়াকে তুমি কেন বাজারে নামালে? কিন্তু প্রতিকুদ্দ এখানেও তো প্রশ্ন উঠছে, তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতন জায়গায় দিয়েছো রাজ্য কমিটির যেখানে, গ্রুপ, ওই পরিবারের সদস্য আছে। কিন্তু ও সেখানে মানে তো তুই তো নিজেই বললি যে তুমি বাবাকে বলবে, মাকে বলে, পরিবারের সদস্যদের বলে, আমি পরিবারের সদস্য জানিয়েছি তো। না, আমি সেটা বলছি না। অবশ্যই কোনো ঝামেলা হলে সেটা আমরা গিয়ে মাকে বলি, সেটা একদমই, আমি তো নিশ্চয়ই খাবার প্রথমে টেবিলে বাবাকে অন্যান্য বলেছি প্রতিবেশীদের মধ্যে রাখবো না। একদমই। ও মানে তুই প্রথম বললি ওখানে তুই যে খাবার টেবিলে যখন বসছিস, ওখানে তো খাবার টেবিলে তুই যাদের সঙ্গে মিশিস, যাদের সঙ্গে থাকিস, তারা তো তাহলে তারা তোমার বিশ্বাসযোগ্য ছিল না? কেন বিশ্বাস, আমি বিশ্বাস ছিল বলেই তো আমি জানিয়েছি, আচ্ছা, বিশ্বাস ছিল বলেই তো আমি জানিয়েছি, জানানোর ফল পেয়েছি। বাড়ির ঝগড়া কলতলাতে নিয়ে এসছে, চুলের মুড়ি চল চল চল, ঘরের মধ্যে বলিস না, বাইরে গিয়ে বল। কেন? কারণ ভালো করে জানে যে বাইরে দেখ, প্রতিকুর রহমানকে নিয়ে সিপিআইএম এর মধ্যে অনেকের মধ্যে ধোঁয়াশা থাকতে পারে, প্রতিকুর রহমান ভুল করেছে,
গাদ্দারি করেছে, বেইমানি করেছে, শ্রেণীশত্রু আখ্যা দিতে পারে, দেয়াল লিখে দিতে পারে প্রতিকুর রহমান শ্রেণীশত্রু। আর প্রতিকুর রহমান যে যে প্রশ্নগুলো তুলেছে একটা 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 করে, প্রতিটা প্রশ্নের জবাব কোনোদিন কোনো সিপিআইএম নেতার থেকে, যাদের বিরুদ্ধে বলেছি যাদের পক্ষে বলেছি, সবার থেকে একটা 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 করে নিস। আমি জানি তোরা অন ক্যামেরা, তোমরা অন ক্যামেরা, আপনারা অন ক্যামেরা বলতে পারবেন না, কিন্তু অফ ক্যামেরাতে অবশ্যই বলবেন। চোখ রাখুন এর সঙ্গে, এ অবশ্যই জিজ্ঞেস করবেন। আমরা কথা বললাম প্রতিকুর রহমানের সঙ্গে, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে আলোচিত ব্যক্তিত্ব। তার কারণ সামনেই বিধানসভার ভোট, আর তার আগে এই যে দল বদল, এটা কিন্তু অনেক প্রশ্ন আমাদের সামনে রাখছে। রাজনীতিতে দল বদল স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক বিষয়, কিন্তু মতাদর্শের বদল সত্যি প্রশ্ন তুলে দেয়। এখন জনমতে যে ধারণা তৈরি হয়েছে, প্রতিকুর রহমান কি বিশ্বাসঘাতকতার প্রতীক, নাকি নতুন কোনো মতাদর্শ এনে এখন যে দলে তিনি গিয়েছেন সেখানে একটা বিরাট পরিবর্তন আনবেন? এখন সেটাই দেখার অপেক্ষা। আমরা তুলে ধরলাম প্রতিকুর রহমানের মতামত, তিনি কি বলেছেন, তিনি আমাদের কি জানিয়েছেন, আপনারাও দেখলেন। অবশ্যই চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়। খবর এখন এখানেই। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।